বিশ্বজুড়েই করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। কোভিড-19 প্রতি মিনিটেই মৃতের সংখ্যা বাড়ছে। বাংলাদেশও এই ভয়ের থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের এখন চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। সঙ্গে থাকছে আমি শামসুজ্জোহা। ১.৫ মাসের মধ্যে করোনা ভাইরাসের সর্বনিম্ন সংক্রমণ এবং মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। ৩০শে মার্চের পর প্রথম মার্কিন ভূখণ্ডে ১,০০০-এর কম প্রাণহানি ছিল রোববার। মারা যান ৭৫০ মানুষ। নতুন আক্রান্ত ২০,০০০-এরও বেশি, যা ২৯শে মার্চের পর সর্বনিম্ন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১,০০০-এ। আক্রান্ত ১৩,৬৮,০০০। যুক্তরাষ্ট্রের পর এই দিন সর্বাধিক মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দুই দেশ, ব্রাজিল এবং ইকুয়েডর। যদিও বিগত কয়েকদিনের তুলনায় দেশ দুটিতে নতুন সংক্রমণ এবং মৃত্যু ছিল অনেকটা কম। এখন পর্যন্ত ১১,০০০-এর বেশি প্রাণহানি হয়েছে মহামারীর নতুন কেন্দ্র ব্রাজিলে। আক্রান্ত ১,৬৭,০০০। যুক্তরাজ্য, ইতালি, স্পেন এবং ফ্রান্স সহ ইউরোপের সব দেশে উল্লেখযোগ্য হারে কমেছে প্রাণহানি। ২৪ ঘন্টায় ৩৫,০০০ প্রাণহানির পর বিশ্বজুড়ে এখন কোভিড-19 মৃতের সংখ্যা ২,৮৪,০০০। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮১,০০০। সব মিলিয়ে মোট আক্রান্ত ৪২ লাখ। যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্যে করোনা ভাইরাসে প্রবাসী বাংলাদেশিদের মৃতের সংখ্যা ২৫০ ছুঁয়েছে। রোববার দেশটিতে নতুন করে প্রাণ যায় একজন বাংলাদেশি। রোববার মারা যাওয়া ৬৬ বছর বয়সী একেএম ফজলুল হক থাকতেন নিউ ইয়র্কে। কোভিড-19 আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে সেখানকার লং আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গেল ৫৫ দিনে যুক্তরাষ্ট্রে মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে ২৩০ জনই নিউ ইয়র্কের বাসিন্দা। বাকিরা থাকতেন মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া আর ম্যাসাচুসেটসে। বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি। দর্শক, করোনা ভাইরাস ইস্যুতেই কথা বলতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশি চিকিৎসক ডাক্তার জাকিয়া হুসাইন। ডাক্তার জাকিয়া হুসাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি। গেল দুদিনে একটু ভালো খবর এসেছে যে হঠাৎই করোনার নতুন সংক্রমণ এবং মৃত্যু দুটির সংখ্যায় যুক্তরাষ্ট্রে কমেছে। তো এটি আপনার কি মনে হচ্ছে, আপনারা কি মনে করছেন যে মহামারী নিয়ন্ত্রণে দিকে যাচ্ছে? যমুনা টিভি করোনা আপডেটে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এবং আমি মনে করি এটা একটা আশার আলো, এবং সংক্রমণের হার এবং মৃত্যুর হার দুটোই কমছে এবং মানুষও অনেক সচেতন হয়েছে, এবং আমরা আশা করি এই করোনা মহামারী কিছুটা আমরা পজিটিভ দিকে যাচ্ছে আর কি, অনেকটা কমছে এবং আমরা আশা করি নিয়ন্ত্রণে আনতে পারবো। ডাক্তার জাকির হোসেন, তাহলে কি আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে সাধারণ মানুষ সেখানকার তারা সাধারণ জনগণ, তারা কি তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে খুব বেশি ইতিবাচক? এখন আগের থেকে অনেক বেশি ইতিবাচক, কারণ আমি সবসময় নিজেদেরকে, কারণ প্রথম দিকে জনগণের কাছে হেলথ এডুকেশন বা হেলথ সচেতনতা অনেক কম ছিল, বিকজ যুক্তরাষ্ট্র এটার জন্য রেডি ছিল না যখন মার্চে প্রথম শুরু হয়েছে। বাট এখন মানুষ অনেক সচেতন, তারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে এবং হ্যান্ড ওয়াশিং, এবং যখন তাদের দরকার নাই তখন তারা বাসায় থাকছে, এবং সবাই মিলে আমরা একসাথে কাজ করছি। এজন্য অনেকটা ইতিবাচক আমি মনে করি। যেটির দিকে সারা পৃথিবী দাঁড়িয়ে প্রতিষেধক তাকিয়ে আছে, এখন প্রতিষেধকের ব্যাপারে কোনো অগ্রগতি আছে কিনা, আর ভ্যাকসিন নিয়ে কোনো গবেষণার আশার আলো এখন পর্যন্ত কোনো খবর আপডেট আছে কিনা আপনার কাছে? অ্যাকচুয়ালি যে কোনো ভ্যাকসিনের জন্য ৩টা ফেজে যেতে হয়, ফেজ 1, ফেজ 2 অ্যান্ড ফেজ 3। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বেস একটা অর্গানাইজেশন, তারা ফেজ 2 ট্রায়ালে আছে এবং তারা ভাবছে যে বাই সামার তারা ফেজ 3 ট্রায়ালে যেতে পারবে, এবং ফেজ 3 ট্রায়াল যদি সাকসেসফুলি করতে পারে তাহলে ভ্যাকসিন আবিষ্কার হবে, এবং ভ্যাকসিন আবিষ্কার হলে এটা অনেকটা পজিটিভ, এবং আমরা অনেক মানুষকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আমরা অনেকটা করতে পারবো আর কি। যদি এটা সাকসেসফুল হয় তাহলে ঠিক কতদিন লাগতে পারে? অ্যাকচুয়ালি যে কোনো ভ্যাকসিনে সাধারণত ১ বছরের বেশি সময় লেগে যায়, বাট যেহেতু কোভিড-19 এত বেশি, মৃত্যুর হার অনেক বেশি, এবং সবাই চেষ্টা করছে, আমেরিকাতে ২টা কোম্পানি এবং বাইরের কোম্পানিগুলো, এবং এখানে হয়তো আমরা অনেক কম সময়ে করতে পারবো।
বিকজ যেহেতু মৃত্যুর হার বেশি, সবাই অনেক সচেতন এবং সবাই এটাকে এক্সপিডাইট করতে চেষ্টা করছে। সাইন, অনেক ধন্যবাদ আমাদের সাথে এই বুলেটিনে যোগ দেওয়ার জন্য। দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস দিতে পারে দ্বিতীয় দফার ধাক্কা। খোদ প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এই শঙ্কা প্রকাশ করে বলেন, ভাইরাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত নিস্তার নেই। দেশটিতে সংক্রমণের হার মোটামুটি শূন্যের কোটায় নামানোর 1 মাস পর হুট করেই শনিবার শনাক্ত হলো আরও 34 জন করোনা পজিটিভ। মহামারীর বিস্তার রোধে আবারও দেশটির নাইট ক্লাব, বার সহ বন্ধ হলো সব বিনোদনমূলক স্থাপনা। দক্ষিণ কোরিয়ায় 9 এপ্রিল সর্বোচ্চ 39 জনের শরীরে শনাক্ত হয় কোভিড-19। এরপর মোটামুটি শূন্যের কোঠায় নেমে আসে সংক্রমণ। শিথিল করা হয় লকডাউন, সীমিত পরিসরে ফুটবল খেলা সহ চালু হয় সব ধরনের বিনোদনমূলক কার্যক্রম। তাতেই ঘটে বিপত্তি। সম্প্রতি পানশালা থেকে ফেরা 20 বছর বয়সী এক কোরিয়ানের নমুনা পরীক্ষায় পাওয়া যায় করোনা ভাইরাস। তার সংস্পর্শে আসা 15 জনের শরীরেও মেলে প্রাণঘাতী ভাইরাসটি। তাদের মাধ্যমেই আরও 19 জনের শরীরে হয় কমিউনিটি ট্রান্সমিশন, যার ফলে দ্বিতীয় দফায় মহামারীর ধাক্কা আসতে পারে এমন শঙ্কা প্রেসিডেন্টের। দক্ষিণ কোরিয়া যখন পুরোপুরি ভারসাম্য অবস্থায় প্রবেশ করল, সে সময় দ্বিতীয়বার সংক্রমণ ঘটল করোনার। সম্প্রতি পানশালা থেকে কোভিড-19 ছড়ানোর ঘটনাটি আমাদের জন্য বড় উদাহরণ। চোখে আঙুল দিয়ে দেখালো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে এর উদ্ভব ঘটতে পারে। অর্থাৎ ভাইরাসটি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এর থেকে মুক্তি নেই। আশঙ্কা দ্বিতীয় দফায় ধাক্কা দিতে পারে মহামারী। বিস্তার রোধে দ্রুত বন্ধ ঘোষিত হয় সব ধরনের বিনোদনমূলক স্থাপনা। নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে দেয়া হবে কঠোর শাস্তি। সিউল জরুরি ভিত্তিতে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করল। এ তালিকায় রয়েছে নাইট ক্লাব, বার, পাব, অতিথিশালা। ঘোষণার পর থেকে কোনো বিনোদনমূলক স্থাপনা, ব্যবসায়িক কার্যক্রম সচল রাখলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সেখানে যারা যাবেন তাদেরও গুনতে হবে অর্থদণ্ড। করোনা ভাইরাসের উৎসস্থল চীনের প্রতিবেশী হওয়া সত্ত্বেও প্রথম থেকেই কঠোর হাতে মহামারী নিয়ন্ত্রণে রাখে দক্ষিণ কোরিয়া। এর ফলে দেশটিতে সংক্রমিত হয়েছেন 11,000-এর কাছাকাছি মানুষ, প্রাণ হারিয়েছেন 250 শতাধিক। মৌলি ইসলাম, যমুনা নিউজ। হাসপাতাল চাইছে করোনা সনদ, না হয় রোগী ফেরত। ততক্ষণে নানান হাসপাতাল ঘুরতে ঘুরতে রাস্তাতেই মরে যাচ্ছে রোগী। যাদের জানাজা দাফন নিয়েও আছে অমানবিক অভিজ্ঞতার অভিযোগ। বেসরকারি হাসপাতালগুলো মানছে না সরকারি নির্দেশনা। অধিদপ্তরের হটলাইনে জানিয়েও মেলেনি কোনো উপায়। কিডনি বা হার্টের গুরুতর অসুখে ভোগা রোগীরা পড়ছেন বিপাকে। অধিদপ্তর বলছে নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা, যা এ যাবৎ দেখা যায়নি। রিপোর্ট আখলাকুস সাফার। এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, হার্ট ফাউন্ডেশন, স্কয়ার, আয়শা মেমোরিয়াল এবং সর্বশেষ বারডেমে তাকে নিয়ে গেলাম। আমার মা আমার হাতে, আমার সামনেই বারবার ছটফট করতেছিল, বলতেছিল আমার খুব খারাপ লাগতেছে। চিকিৎসাটা না করতে পারেন আপনারা, দূর থেকে অন্তত আমাকে বলতে পারেন যে কোন মেডিসিনটা লাগবে, কোন ওষুধটা লাগবে, আপনারা আমাকে বলেন, আমি দিচ্ছি আমার মাকে। বাঁচানো যায়নি শেওড়াপাড়ার বাসিন্দা রেবেকা সুলতানাকে। শেষমেশ মৃত্যু সনদও নিশ্চিত করতে পারেনি তার স্বাভাবিক দাফন। তারপর তাকে নিয়ে আমরা গিয়ে গ্রামের বাড়িতে গেলাম। ওখানে গিয়েও স্থানীয় প্রশাসন সবাইকে নিষেধ করে দিল যে কেউ কাছে আসতে পারবে না। তো বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির মধ্যে আমরা 2 ভাই আর আমার 2টা বন্ধু, আমরা 4 জন মিলে ওনাকে কবরে নামাই। স্বাস্থ্য বাতায়নে আমি মনে হয় 50টা ফোন করেছি। একটা হার্ট স্ট্রোকের রোগী, সে তো ক্রমাগত এই হাসপাতাল থেকে ও হাসপাতালে যাচ্ছে, ওর তো কোনো চিকিৎসা হচ্ছে না। একটা ডাক্তার, সে আমাকে এমন একটা নাম্বার দিল, সেই নাম্বারে আমি যতবার ফোন করলাম বললো যে এটা সঠিক নাম্বার না। আমার মা আমার হাতের সামনে ছটফট করে মারা গেল। আমরা ছেলে হিসাবে কিছুই করতে পারলাম না। সরকারি বেসরকারি সব জায়গায় চেষ্টা করলাম, কিন্তু কোথাও গেল না। আমার এখন এইসব তো আমরা জীবনে কাটিয়ে উঠতে পারবো না। কিডনি জটিলতায় বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে শনিবারই মারা যান অতিরিক্ত সচিব গৌতমাইট। মেয়ে ডাক্তার সুস্মিতা কাজ করেন সরকারি স্বাস্থ্যসেবার হটলাইনে। তিনিও বাঁচাতে পারেননি বাবাকে। করোনা সন্দেহে ফিরিয়ে দিয়েছে সব হাসপাতাল। অবহেলার অভিন্ন চেহারা সরকারি হাসপাতালেও। ঘুরছে মানুষ, মিলছে না চিকিৎসার দিশা। নার্সরা আমাকে একটি রুম দেখিয়ে দিয়ে বলেন যে সেখানে গিয়ে থাকেন। আমি সেই রুমটিতে যাওয়ার পর দেখি যে রুমটিতে কোনো বেড ফাঁকা নেই, সবাই করোনা পেশেন্ট, যদিও আমার করোনা পজিটিভ ছিল না। এরপর বিষয়টি নার্সদেরকে আমি জানালে তারা বললেন যে কিছুক্ষণের মধ্যে বেড ফাঁকা হবে। আমি আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে 2 জন লোক মারা গেছেন
তখন 2টো বেড ফাঁকা হয়েছে। এরপরে নার্সরা আমাকে সেই বেডে নিয়ে যায়। যাওয়ার পরে আমি বেডে থাকার পরিবেশ পাইনি। ক্যান্সার আক্রান্ত বিনয় কিশোর ত্রিপুরা। কেমোথেরাপি নিতে আগে লাগবে করোনা পরীক্ষার সনদ। ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বলা হয় রিপোর্ট পেতে 15 দিন। তারপর যান বিএসএমএমইউতে। 300 জনের পিছনে লাইনে দাঁড়িয়ে ততক্ষণে আরও অসুস্থ বিনয় কিশোর। বারবার গিয়ে লাইনে দাঁড়াতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে। এইভাবে আমার যদি বারবার গিয়ে দাঁড়াতে হয় তাহলে আমি হয়তো একসময় আরও দুর্বল হয়ে পড়বে। প্রতিটি ঘটনায় নিজেদের মতো করে ব্যাখ্যা ছিল হাসপাতালগুলোর। অথচ এ সব কিছুর ঊর্ধ্বে সবচেয়ে বড় সত্য, বাঁচানো যায়নি সে মানুষগুলোকে যাদের অসুখের চিকিৎসা ছিল। এই করোনা যুদ্ধের সামনে থেকে যুদ্ধ করা ডাক্তার আর হাসপাতালের কাছে এমনটা কেউই আশা করেন না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রোগী ফিরিয়ে দেওয়ার সাজা কঠিন ব্যবস্থা। এখন পর্যন্ত কিছু বিচ্ছিন্ন অভিযোগ আসছে, সে ব্যাপারে কিন্তু আমরা তদন্ত করে কাজ করছি। আমরা অনেক সময় রোগীরা কমপ্লেন করে বিভিন্ন জায়গায় যে আমাদের ভর্তি নিচ্ছে না। পরে যখন আমরা তাদের সাথে কথা বলি দেখি যে না, আসলে তারা কিন্তু ভর্তি নিচ্ছে, রোগীরা হয়তো অস্থির হয়ে যাচ্ছে। সংকট কাটাতে সরকারি বেসরকারি সব হাসপাতালকে কোভিড, নন কোভিড ও সাসপেক্টেড কোভিড জোনে ভাগ করার পরামর্শ দিয়েছেন বিদেশে থাকা দেশি চিকিৎসকরা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, করোনা আপডেটে এই পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রোগতত্ত্ব ও ডায়াবেটিস বিশেষজ্ঞ এবং রাজশাহী ডায়াবেটিস কল্যাণ কেন্দ্রের প্রধান ডাক্তার FM জাহিদ। ডাক্তার FM জাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজশাহীর সার্বিক করোনা চিত্র জানতে চাই আপনার কাছ থেকে। বিশেষ করে চিকিৎসা পদ্ধতিতে আরও কিছু সংযোজন প্রয়োজন বলে আপনি মনে করেন কিনা রাজশাহী অঞ্চলের জন্য? ধন্যবাদ। রাজশাহী অঞ্চলের করোনা পরিস্থিতি এক কথায় আলোচনা সাপেক্ষে বা পর্যালোচনা করলে এই কথাই বলা যায় যে খুবই ভালো। কারণ আপনারা জেনে থাকবেন যে রাজশাহী বিভাগীয় অঞ্চলের একমাত্র বড় হসপিটাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে এই মুহূর্তে পর্যন্ত কোনো করোনা রুগী ভর্তি নাই। যারা ভর্তি ছিল তারা সবাই সুস্থ হয়ে চলে গেছে। এখন মোটামুটি এই মেডিকেল কলেজ হাসপাতালের কোনো রুগী নাই। এবং তাছাড়া জেলায় যে পরিমাণ রুগী আক্রান্ত অবস্থা আছে এবং বিভাগে যে অবস্থা আছে তা শুনে আপনারা বুঝতে পারবেন যে আসলেই খুব সুন্দর অবস্থা রাজশাহী আছে। সেখানে করোনা প্রাদুর্ভাব খুবই কম বলতে হয়। এবং নতুন চিকিৎসার মধ্যে আমরা যেটা বলতে চাই, এখন গোটা বিশ্বের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করে এটাই বলতে পারি যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। কারণ আপনি জানবেন যে ভাইরাসকে মারার জন্য কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ কাজ করে না, কোনো অ্যান্টিভাইরাল কাজও করে না। ভাইরাসকে লিমিট করার জন্য অ্যান্টিভাইরাল ড্রাগগুলো ব্যবহার করা হয়ে থাকে, যাতে হয়তো একটা রোগী অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠতে 20 দিনের কাছে হয়তো 10 দিন বা 11 দিন লাগতে পারে। কিন্তু ভাইরাসটাকে কিল করা সম্ভব নয়। তার নিজস্ব গতিতে তার লাইফ স্প্যান যখন শেষ হয়ে যাবে তখন শেষ হয়ে যাবে। এই জন্য সবচেয়ে বড় মোক্ষম উপদেশ হচ্ছে এবং ব্যবস্থা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আমরা ডায়াবেটিস নিয়ে কাজ করে থাকি এবং ডায়াবেটিস রোগীরা ডাক্তার FM জাহিদ, আরেকটি বিষয় জানতে চাই এটি যে ডায়াবেটিস সহ অন্য যে সমস্ত রোগ আছে এগুলো থাকলে এই রোগের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে, সেক্ষেত্রে আপনাদের সুনির্দিষ্ট কোনো পরামর্শ রয়েছে কিনা? তাকে পরাস্ত করতে না পারে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে প্রতিদিন কিছু প্রোটিন খাবার খাওয়া, কিছু ভিটামিন খাওয়া, জিঙ্ক সমৃদ্ধ কিছু খাবার খাওয়া, আয়রন খাওয়া এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমরা বলে থাকি যে ভাইরাস শরীরের ভেতরে যে সেল ইনজুরি করে সেলটাকে নষ্ট করে ফেলবে, যে অক্সিডেন্ট রেডিক্যাল তৈরি করবে সেটাকে ধ্বংস করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ ভিটামিন বি, ই, সি এই সমস্ত ভিটামিন সমৃদ্ধ খাবার খেলেই হয়। তার সাথে জাস্ট 30 মিনিট আমরা দৈনন্দিন একটু উন্মুক্ত বাতাসে এক্সারসাইজ করলেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এই ভাইরাসকে পরাস্ত করার বিকল্প কিচ্ছু নেই। এই জন্য আমাদের চিকিৎসকদের আমরা সমস্ত রোগীদেরকে এবং সমস্ত মানুষদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য একটাই পরামর্শ দিয়ে থাকি যে আপনার বাসায় থাকেন, অর্থাৎ ট্রান্সমিশন থেকে দূরে থাকেন। আর ট্রান্সমিশন হয়ে গেলে আপনি বাসায় থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, অর্থাৎ কিছু প্রোটিন জাতীয় খাবার খান, কিছু ভেজিটেবল খাবার খান, আর গরম লবণ পানি দিয়ে একটু গড়গড় করেন, চা মাঝে মাঝে খান। আর আপনি একটু ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক এবং আয়রন জাতীয় খাবার খান, অথবা কিছু ভিটামিন বা জিঙ্ক কিনতেই পাওয়া যায় সেগুলা খান প্রতিনিয়ত। এবং তার সাথে
হাত ধৌতকরণ সময় মতো, এবং মাঝে মাঝে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনা অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দিক নির্দেশনা চললে এই ভাইরাস দূরে থাকবে বা এই ভাইরাস থেকে আমরা দূরে থাকতে পারবো। বুঝতে পারছি। ডাক্তার FM জাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আজও দেশের প্রধান দুই ঘাট কাঁঠালবাড়ি শিমুলিয়া এবং পাটুরিয়া দৌলতদিয়া রুটে শহরমুখী মানুষের ঢল। রোববার থেকে সীমিত পরিসরে খুলেছে দোকানপাট এবং মার্কেট। নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ দিতেই গেল কয়েকদিন ধরে দুই ঘাটে এমন ভিড়। যাত্রীদের বেশিরভাগই ব্যবসায়ী কিংবা কর্মচারী। অনেকে ঘাট পার হয়ে ছোট পরিবহনে রওনা দিচ্ছেন, এর মধ্যে গুনছেন অতিরিক্ত ভাড়াও। পণ্যবাহী ট্রাকের সংখ্যাও বেড়েছে। এদিকে দেশের শহর এবং গ্রামের দোকানপাটগুলোতেও আগের তুলনায় ভিড় বেড়েছে। মানা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনাও। খুব একটা নজরদারিতে নেই প্রশাসনও। করোনা দুর্যোগে বাড়ি ভাড়া নিয়ে নাভিশ্বাস নিম্ন আয়ের অনেক মানুষের। কারো কারো ঘরে নেই খাবার, অথচ চাপ সহ্য করতে হচ্ছে ভাড়া পরিশোধের। কোথাও কোথাও বিবাদও হচ্ছে বাড়িওয়ালা ভাড়াটিয়াদের দিয়ে কাজ করা সংগঠনগুলো চায় সরকারের অনুমোদন। আলাদা প্রণোদনা চালু করার পরামর্শ অর্থনীতিবিদদের। ভাড়াটিয়া সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিক রিপোর্টের দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন রুবেল হাসান। তিন চাকায় সংসারটা ভালোই চলছিল হারিস মিয়ার। এখন চাকা প্যাডেল আগের মতো ঘুরে ঠিকই, কিন্তু জীবিকার চাকা মন্থর হচ্ছে দিনকে দিন। দুবেলা খাবারের জোগানই যেখানে হয় না, সেখানে ঘর ভাড়া দেবেন কিভাবে? এক মাস মনে করেন এই মাসের ভাড়া বাজে গেছে দিতারি নেই, ওই আয়া ঘরে টালা মারে ফিডান ফাটা ফিডাইব মার দুধ দিব ম্যানেজার। 1.5 মাস পরে বাইরেছি, এই 1.5 মাসে বই রয়েছি। এই 1.5 মাসে ইনকাম করলে তো মনে করেন 15-20 হাজার টাকা আমি করতাম। শ্যামপুরের কোহিনুর বেগমের 1.5 মাসের সন্তান নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। ঘরে খাবার নেই, শিশুর দুধ নেই, ভাড়া বাকি পড়েছে 2 মাস। বাড়িওয়ালার খিস্তি খেউরে অতিষ্ঠ হয়ে উঠছেন রীতিমতো। বাড়িয়াল নি ফোন দিছিল, একবার আইছিল, আইচার বলে আইচার আমার আল্লাহর গজব পড়বো, ঠাডা পড়বো, ওইটা হয়েছে সেটা হয়েছে। তো আপনি কেউ দেখেন খালাম মা কাম নাই, দেখতেছেন আপনি কাজ নাই, আমরা তো কষ্ট করতেছি, আপনি তো বাড়িওয়ালার তো অন্য বাড়িওয়ালার তো চাল পথ দেয়, আপনার তো কিছু দেন নাই। স্বাভাবিক সময়ে খুব একটা খারাপ চলছিল না কিডনি নষ্ট হওয়া আবু মিয়ার। হঠাৎ বেকার হয়ে এখন জীবনটাই যেন যায় ভাড়ার চিন্তায়। মানে গত 1 মাস গেছে, চলে 1 মাস চলতেছে, আমরা কেমনি দিব? আমাদের তো আর বাইরে থেকে কোনো আয় হইতেছে না। আমার 2টা কিডনি দেন, অথচ আমার চলার কোনো রাস্তা নেই, একটা ছেলেও নেই। টিনশেড বাড়িতে গাদাগাদি করে পরিবার নিয়ে জীবন পার করা কয়েক লাখ মানুষের এখন ত্রাহি অবস্থা। অবরুদ্ধ অবস্থায় আয় রোজগারের পথ বন্ধ অনেকের। 3 থেকে 5 হাজার টাকা বাড়ি ভাড়া আর খাবারের চিন্তায় অনেকটা ঘুম হারাম। দেখছি যে দেখা যায়, খবর নেওয়া যায়, 500 করে টাকা দেওয়া যায়, কিন্তু তাও করে না, উল্টা এসে বাড়ি ভাড়ার জন্য চাপ দেয়। ফ্যামিলিতে অনেক খরচা, কিন্তু একটা টাকা তো ইনকাম নেই, ঠিক মতো কাম কাজ হয় না, বাড়িওয়ালা চাপ দেয়। 4 মাসে ঘর ভাড়া বাইজে গেছে। এই জায়গার ভোটার না দেখে কি আমরা কিছু পাবো না? আমরা কি এই দেশের কোনো নাগরিক না? ভাড়াটিয়াদের নিয়ে কাজ করে কয়েকটি সংগঠন। তারা চায় দ্রুত সরকারি পদক্ষেপ, আর অর্থনীতিবিদরা বলছেন সরকারি সহায়তার চেয়ে নগদ অর্থ সহায়তাই বেশি কার্যকর এক্ষেত্রে। এপ্রিল, মে, জুন 3 মাসের বাড়ি ভাড়া মকুব চেয়েছি, সাথে তাদের বিদ্যুৎ, পানি, গ্যাস বিল এবং বাড়ির ট্যাক্সও আমরা ফিরিয়ে চেয়েছি। তাদেরকে তো আপনার সরাসরি সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং আমার মতে নগদ সহায়তাই খুব দ্রুত দেওয়া সম্ভব। খাদ্যভিত্তিক সহায়তা দিতে গেলে অনেক ধরনের ব্যবস্থাপনা জটিলতার সম্মুখীন হতে হয়। একটি কমিশন গঠনের মাধ্যমে এই সংকট নিরসনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জোরে সোরেই চলছে আগামী অর্থ বছরের বাজেট তৈরির কাজ। অনলাইনে মতামত সংগ্রহ করছে অর্থ মন্ত্রণালয় এবং রাজস্ব বোর্ড। আগামী 11 জুন বাজেট পেশের ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী। এরই মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির খসড়াও প্রণয়ন করেছে পরিকল্পনা কমিশন। এবারে বাজেটের আকার হতে পারে 5,60,000 কোটি টাকা। ঘাটতি জিডিপির 5 ভাগের মধ্যেই রাখতে চায় সরকার। অর্থবছরের আয় ব্যয়ের হিসেবই হচ্ছে বাজেট, যা প্রতি বছরের জুন মাসে জাতীয় সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী। তারপর মাসব্যাপী চলে বিশ্লেষণ। কিন্তু করোনা ভাইরাসের এই সংকটে নির্দিষ্ট সময়ে বাজেট দেয়া নিয়ে শুরু হয় দ্বিধাদ্বন্দ্ব। তবে জুন মাসে বাজেট উপস্থাপনের প্রস্তুতি নিয়েছে অর্থ মন্ত্রণালয়। চলছে তথ্য সংগ্রহের কাজ, নীতি নির্ধারকদের সাথে
যোগাযোগ রাখছেন সংসদ সদস্যরা। গুরুত্ব পাচ্ছে চাওয়া পাওয়ার নানান দিক। পরিসংখ্যান বিভাগ কাজ করছে জিডিপি, আকার, আয়তন ইত্যাদি নিয়ে। তারপরে আমার জিইডি, সেখানেও নানা ধরনের প্রক্ষেপণ তৈরি করা হচ্ছে। নর্মাল সময়ে যেভাবে করার কথা, কম আওয়াজে, প্রায় আওয়াজ ছাড়াই টেলিফোনে, ইমেইলে এই কাজটা এখন করা হচ্ছে। ঘুরে ফিরে সামনে আসছে একটি প্রশ্ন, কত হচ্ছে এবারের বাজেট? চলতি অর্থ বছরের বাজেটের আকার ছিল 5,23,190 কোটি টাকা। তবে এবারের বাজেটের আকার দাঁড়াতে পারে 5,60,000 কোটি টাকা। নানা কারণেই রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতিতে রয়েছে এনবিআর। তাই আগামী বাজেটে রাজস্ব নিয়ে থাকবে সতর্ক অবস্থান। গেল অর্থ বছরের চেয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার বাড়তে পারে 11,000 কোটি টাকা। তবে নির্দিষ্ট সময়ে উন্নয়ন কাজ শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ। ওয়ার্কার নাই, ইঞ্জিনিয়ার নাই, বিদেশি যারা সুস্থা ছিল তারা অনেকে চলে গেছে, নতুন কেউ আসে নাই। যে সকল পার্টস বা টুকরা টাকরা বিদেশ থেকে হয়ে আসার কথা সেটা আসতে পারছে না, জাহাজ নাই ইত্যাদি। সব কাজে গতি অসম্ভব কমে এসছে। কিন্তু আমার জানা মতে কোনো প্রকল্প অ্যাবান্ডন করা হয় না, বাতিল করা হয় না। তবে করোনা ভাইরাসের এই সময়ে বড় দুশ্চিন্তার নাম দারিদ্র্য। যেহেতু উৎপাদন নেই, তাই স্বাভাবিকভাবেই দরিদ্র সীমার নিচে চলে যাবে বড় সংখ্যক মানুষ। এই যে সংকটটা চলছে, এই সংকটের সময় কিন্তু দরিদ্র জনগণের একটা বড় ধরনের একটা কিন্তু সংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দারিদ্র বান্ধব, পল্লী বান্ধব, তারপরে ধরুন বেশি সংখ্যক মানুষের উপকারে আসে সরাসরি, এই সকল প্রকল্পকে আমরা একটা চাপ দিতে, জোর দিতে হবে। জিডিপির প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি সহ বাজেটে এসব সূচকগুলো নির্ধারণের ক্ষেত্রে এবার সংকোচনমুখী অবস্থানে যাবে সরকার। পুয়ারের সংখ্যা অবশ্যই বাড়বে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দেশে এখনও করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকাতেই। রোববার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতে আক্রান্ত 6,659 জন। পুরান ঢাকা, মিরপুর এবং মোহাম্মদপুরের সংক্রমণ বেশি। লালবাগে 108, বাবুবাজারে 82, গ্যান্ডারিয়ায় 64, ওয়ারিতে 52 এবং শাঁখারীবাজারে 31 জন রোগী শনাক্ত হয়েছে। বংশালে 75, চকবাজারে 54, চাংখারপুলে 37 জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জ সহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই করোনা রোগী শনাক্ত হয়। মিরপুর 14, 11 এবং 1 এই 3 জায়গাতে শনাক্ত হয় 40-এর উপরে। আর মিরপুর 10, 12 এবং টোলারবাগে পাওয়া যায় 19 জন করোনা রোগী। এদিকে রাজারবাগে 202, যাত্রাবাড়িতে 186, কাকরাইলে 176, মহাখালী 160, মুগদায় 180, মোহাম্মদপুরে 149, তেজগাঁওয়ে 105, মালিবাগে 84, উত্তরায় 83, শাহবাগে 64, বাড্ডাতে 59, গুলশানে 57, ধানমন্ডিতে 63 এবং বাসাবোতে 54 জন শনাক্তের কথা জানিয়েছে আইইডিসিআর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের সব প্রান্তেই করোনার সংক্রমণ ছড়িয়েছে। ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ 1,198 জন আক্রান্ত নারায়ণগঞ্জে। রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আক্রান্ত 333। এছাড়াও মুন্সিগঞ্জে 216, কিশোরগঞ্জে 202, নরসিংদীতে 171 জন। পুরো চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা 693। বিভাগটিতে সর্বোচ্চ চট্টগ্রাম জেলায় 220 জন শনাক্ত হয়েছে। এদিকে কুমিল্লায় 171 এবং কক্সবাজারে 83 এবং ব্রাহ্মণবাড়িয়ায় 57 জন। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত 435। এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই 221 এবং জামালপুরে 110 জন। রংপুরে বিভাগে আক্রান্তের সংখ্যা মোট 317। বিভাগটিতে সর্বোচ্চ রংপুর জেলায় 128 জন শনাক্ত হয়েছে। খুলনা বিভাগে এখন আক্রান্তের সংখ্যা 218। এই বিভাগে সবচেয়ে বেশি 79 জন আক্রান্ত যশোরে। সিলেট বিভাগে আক্রান্ত 180, এর মধ্যে হবিগঞ্জে 73 জন। এছাড়াও রাজশাহী বিভাগে 162 এবং বরিশালে 146 জনের শনাক্ত হয়েছে করোনা। করোনা সংকটে চাকরি হারিয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন অনেক প্রবাসী শ্রমিক। আবার অনেককে ফিরিয়ে নিতে বাধ্য করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যা অনৈতিক বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশে ফেরা ঠেকাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে। তাতেও কাজ না হলে আন্তর্জাতিক সংস্থায় যাওয়ার পরামর্শ তাদের। তবে বিদেশ থেকে বাংলাদেশে যে যতটা কম ফেরানো যায় সেই চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে বিশ্বের বিভিন্ন দেশে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন প্রবাসী শ্রমিকরা। কর্মহীন হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন তারা। গেল এক সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছে প্রায় 4,000। আগামী 2-1 সপ্তাহে ফিরতে পারে আরও 30,000-এর মতো। সব মিলিয়ে সংকটকালে
দেশে ফিরতে বাধ্য হয়েছেন 2.5 লাখের মতো প্রবাসী শ্রমিক। সামনের দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। করোনা ভাইরাস মহামারী সংকটকালীন সময়ে মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশ থেকে বাংলাদেশের প্রবাসীদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে, যেটা অত্যন্ত অমানবিক এবং আন্তর্জাতিক নিয়ম নীতিরও লঙ্ঘন। যে কোনো জরুরি পরিস্থিতিতে সেই অভিবাসী শ্রমিকদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু যে দেশে তারা রয়েছেন সেই দেশে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওইসব দেশগুলো তাদেরকে ফেরত পাঠানোর পদক্ষেপ নিচ্ছেন এবং বাংলাদেশ এক প্রকার বাধ্য হচ্ছে তাদেরকে ফেরত আনার জন্য। সরকারকে অনুরোধ করছি যে দ্রুত এগুলো আন্তর্জাতিক বহুপাক্ষিক ফোরামে নিয়ে আসার জন্য। করোনা সংকটে বিদেশি কর্মী তাড়ানোর পাশাপাশি অনেককে বৈধতাও দিচ্ছে কোনো দেশ। এটি কাজে লাগাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পরামর্শ সংশ্লিষ্টদের। ইতালিতে তাদের অবৈধ অভিবাসীদেরকে তাদেরকে বৈধ করে সেখানে ডকুমেন্টেড করে তাদের কৃষি অর্থনীতিতে কাজ করাবার জন্য তাদের সরকার একটা পরিকল্পনা গ্রহণ করেছে। পর্তুগালও কিন্তু আনডকুমেন্টেড অভিবাসীদেরকে ডকুমেন্টেড করার জন্য প্রক্রিয়া তারা অব্যাহত রাখতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের ইতালি, পর্তুগাল এবং সিঙ্গাপুর উদাহরণকে আমরা কাজে লাগিয়ে বলতে পারি এই করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময় কোনোভাবেই যাতে আমাদের এই বাংলাদেশি কর্মীদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট দেশের অনুরোধে প্রবাসী কর্মীদের ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে সরকার। তবে ফিরে আসার পরিমাণ যতটা কমানো যায় সেজন্য কাজ করছে মন্ত্রণালয়। যদি এক ইন্ডাস্ট্রিতে যদি কাজ না হয়, যদি রিট্রেঞ্চ করে দেয় ওদেরকে, যদি ছেড়ে দেয়, ওখানে যদি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যদি ওদেরকে লাগানো যায়, আমরা কিন্তু ওই লাইনে কিন্তু আগাচ্ছি বা কথা বলছি, so that they can be absorbed over there. যত কম ফেরত আসবে আমাদের জন্য ভালো, আর ওদের জন্য কিন্তু ভালো। ফিরে আসা কর্মীদের পুনর্বাসন ছাড়াও পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের বিদেশ পাঠাতে উদ্যোগ নেবে সরকার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেষ করব করোনা আপডেট, তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সবশেষ তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি দাঁড়িয়েছে 2,84,000-এ, আক্রান্ত প্রায় 42 লাখ, নতুনভাবে সংক্রমিত 80,000, একদিনে মারা গেলেন 3500 মানুষ। একক দেশ হিসেবে করোনা ভাইরাসে প্রায় 81,000 প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, নতুনভাবে সংক্রমিত 20,000-এরও বেশি, মোট আক্রান্ত 13,678,000, একদিনে প্রাণ গেছে 750 মানুষের। করোনা ভাইরাসের নতুন হটস্পট ব্রাজিলের মৃতের সংখ্যা ছাড়িয়েছে 11,000, একদিনে মারা গেছেন 450 মানুষ, নতুনভাবে সংক্রমিত 6,500-এরও বেশি, মোট আক্রান্ত 1,63,000 মানুষ। করোনা ভাইরাসের মৃত্যুর দিক থেকে ইউরোপের শীর্ষ দেশ ব্রিটেনে প্রাণহানি পৌঁছেছে 32,000-এ, একদিনে মারা গেছেন 2.5 শতাধিক মানুষ, আক্রান্ত 2,19,000-এর বেশি, নতুনভাবে সংক্রমিত প্রায় 4,000। ইতালিতে করোনায় মৃতের সংখ্যা 30,500, একদিনে মারা গেল 165 জন, আক্রান্ত 2,19,000-এরও বেশি, নতুনভাবে শনাক্ত 8 শতাধিক। স্পেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26,600-এর উপর, আক্রান্ত 2,65,000-এর কাছাকাছি, নতুন সংক্রমিত 1900 মানুষ, একদিনে মারা গেছেন 150-র মতো মানুষ। ফ্রান্সেও এ পর্যন্ত মারা গেছেন 26,400 মানুষ, একদিনে মৃত্যু হয়েছে 70 জনের, নতুনভাবে সংক্রমিত 312 জন, মোট আক্রান্ত 1,77,000 মানুষ। হঠাৎই রাশিয়ায় বেড়েছে করোনার প্রকোপ, দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় 11,000-এর বেশি, মোট আক্রান্ত 2,10,000-এর কাছাকাছি, 88 মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1900। শেষ করার আগে আরেকটি খবর জানাতে চাই, করোনা ভাইরাস কি 9 বছরের শিশুর জন্য তা বোঝা সহজ নয়, কিন্তু এর ভয়াবহতা টের পেয়েছে ছোট্ট নূর আফিয়া। তাই স্থানীয় হাসপাতালে পিপি সংকটের কথা শোনা মাত্র নাম লিখিয়েছে স্বেচ্ছাসেবী হিসেবে। করোনা যুদ্ধের খুদে এই সৈনিকের নিজ হাতে তৈরি সুরক্ষা পোশাক পরে রোগীদের সেবা দিচ্ছেন মালয়েশিয়ার অনেক স্বাস্থ্যকর্মী। নূর আফিয়া কিস্তিনা জামজুরি, মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশের কুয়ালা পিলাহ শহরে বাস এই ছোট্ট স্কুল পড়ুয়ার। করোনা ভাইরাস কি জানা নেই, তাও বিপজ্জনক ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ের মাঠে নেমেছে সেও। আমার খুব খারাপ লাগছিল, তাই মাকে জানিয়েছিলাম যে আমিও সাহায্য করতে চাই। সেলাইয়ে দারুণ রপ্ত নূর আফিয়া, তাই করোনার দুর্যোগে মানুষের সেবায় এই কাজটি বেছে নিয়েছে। দিনে 4টি করে পূর্ণাঙ্গ বিশেষ সুরক্ষা পোশাক তৈরি করতে পারে সে।
স্কুল বন্ধ, তাই অনলাইন ক্লাসের ফাঁকে পাওয়া পুরোটা সময় লাগাচ্ছে এই কাজে, বাদ দিয়েছে খেলাধুলাও। ভোরবেলা উঠে স্কুলের কাজ শুরু হওয়ার আগেই সেলাইয়ে হাত দিই। ক্লাস শুরু হলে ক্লাসও করি, ক্লাস শেষে আবার সেলাই করি। মার্চের শুরু থেকে দুটো হাসপাতালের জন্য 130টি পিপিই গাউন নিজ হাতে তৈরি করেছে আফিয়া। পেশায় দর্জি মায়ের কাছে মাত্র 5 বছর বয়সে সেলাইয়ের হাতখড়ি তার। মায়ের শিখিয়েছেন কিভাবে বানাতে হয় পিপিইর গাউন। আমার মেয়েটা যেদিন বুঝলো যে পোশাক দিয়েও মানুষের জীবন বাঁচানো যায়, নিজেই বলল, মা আমিও সাহায্য করতে চাই, আমি পয়সা চাই না, এমনিই সেলাই করে দেব। কিন্তু পিপিই বানানো কি সহজ না কঠিন? এরপর ওকে পিপিই সেলাই শেখাই। করোনার রোগীদের সেবা দিতে গিয়ে বিশ্বের লাখো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ছোঁয়াচে ভাইরাসটিতে। সুরক্ষা পোশাক সংকটের এই সময়ে ছোট্ট শিশুটির এই অবদানে গর্বিত তার দেশ। একটা বাচ্চা মেয়ে 150 পিপি তৈরি করে হাসপাতালে দিচ্ছে, এর চেয়ে গর্বের আর কি হতে পারে। এই ছিল করোনা আপডেটে, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।